সুধী দর্শক আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আপনাদের সাথে থাকবো আজকে আমি ডক্টর আফরিন সুলতানা এবং আমাদের সাথে বরাবর মতনই আজকের পর্বে অতিথি হিসেবে উপস্থিত আছেন দুইজন এবং সেই দুজন বিশেষজ্ঞ অতিথির পরিচয় আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি। আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এফ.এম. মোফাক্করুল ইসলাম, যিনি মেডিসিন ডিপার্টমেন্টে আছেন ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হসপিটালে, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর মোহাম্মদ এনামুল করিম, যিনি সহযোগী অধ্যাপক হিসেবে আছেন গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হসপিটাল। খুবই ইম্পর্টেন্ট দুইটা বিষয়ে বিশেষজ্ঞ অতিথি আজকে আমাদের সাথে আছেন। তাদের কাছে প্রশ্ন থাকে সবসময় আমাদের, সো সেই প্রশ্নগুলো জানাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রলে দেখানো নাম্বারে, এবং আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন ফেসবুক লাইভেও। স্যার, প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলাভিশন কর্তৃপক্ষকে আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা প্রথমে একটু কমন সমস্যাটা নিয়ে আজকে ডিসকাশনটা শুরু করতে চাই। সেটা হচ্ছে ফিভার। খুবই কমন একটা ডিজিজ এবং সব ধরনের সব বয়সের মানুষকে এটা এফেক্ট করছে, এবং স্পেশালি এখনকার কারেন্ট সিচুয়েশনে আমরা কিছু কিছু জ্বরের প্রকোপও ডিফারেন্টভাবে দেখতে পাচ্ছি। সো বিশেষজ্ঞ হিসেবে জ্বরের বিষয়টাকে আসলে আমাদের দর্শকদের কাছে কিভাবে প্রতিস্থাপন করতে চান এবং এই বিষয়ে আপনার মতামতটা একটু জানতে চাই। ফিভার বা জ্বর এটা কিন্তু কোনো রোগ না। জ্বর বা ফিভার এটা হচ্ছে বিভিন্ন রোগের লক্ষণ, বা আমরা যেটা বলি সিমটম। অনেক রোগেই ফিভার হয়, অনেক রোগে জ্বর হয়। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে যে জ্বরটা কোন রোগের জন্য হলো। যেমন জ্বর হতে পারে, কিছু আছে আনডিফারেন্সিয়েট ফিভার, যেগুলোতে কোনো রকমের আমরা লোকালাইজিং কোনো সিমটম বা সাইন দেখি না। যেমন কিছু কিছু লোকালাইজিং সিমটম থাকে, যে জ্বরের সাথে কাশি, বুকে ব্যথা হলে আমরা চিন্তা করি নিউমোনিয়া। যদি পেশেন্টের গলা ব্যথা থাকে, জ্বর আসে, তাহলে আমরা টনসিলাইটিস চিন্তা করি। কারো কারো সর্দি থাকে, চোয়ালে ব্যথা, মাথায় ব্যথা, সাইনোসাইটিস চিন্তা করি। জ্বরের সাথে প্রস্রাবে জ্বালা পড়া আছে, ঘন ঘন প্রস্রাব হচ্ছে, তখন আমরা চিন্তা করি যে প্রস্রাবের ইনফেকশন হচ্ছে। তো এরকমভাবে যখন আমাদের জ্বরের সাথে একটা লক্ষণ থাকে, যেটা আমাদের ইন্ডিকেট করে যে কোথায় আমাদের সমস্যাটা, আমরা বুঝতে পারি। কিন্তু কিছু কিছু জ্বর আছে যেগুলোতে এরকম লোকালাইজ বা কোনো লোকালাইজিং সিমটম বা সাইন থাকে না। যেমন টাইফয়েড একটা রোগ, জ্বর, শুধু জ্বরই এখানে লক্ষণ। ম্যালেরিয়া, জ্বরটাই লক্ষণ। কালাজ্বর, জ্বরটাই লক্ষণ, আর কোনো কিছু থাকে না। টিবিতে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কাশি থাকে, রক্ত বমি, কাশির সাথে রক্ত আসে, কিন্তু অনেক সময় শুধু দেখা যায় যে জ্বরই আছে কিন্তু অন্য কিছু নাই। এছাড়া কিছু কিছু জ্বর আছে সিজনাল, যেমন সিজনে হয়, অন্য সময় হয় না। যেমন এই সিজন বিশেষ করে আমাদের বর্ষার আশেপাশের সময়টায় আমরা যেগুলো পাই, মশাবাহিত, এডিস মশাবাহিত রোগ। এর ভিতরে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে ডেঙ্গু, আর হচ্ছে এবার আসছে চিকুনগুনিয়া। তো এছাড়া জিকা ভাইরাসও কিন্তু এই এডিস মশা দিয়ে ট্রান্সমিট হয়। তো এগুলোও কিন্তু আনডিফারেন্সিয়েটেড ফিভার। এছাড়া কিছু জ্বর আছে টাইফাস ফিভার বলে কিছু, যে রিকেটশিয়াল ফিভার, সেগুলোতে আমাদের জ্বর হয়। তাহলে আমরা যখনই জ্বরে পড়ি, কিংবা আমাদের কাছে রোগী আসে, আমরা তখন চিন্তা করি জ্বরটা কি কারণে হলো। তো এখন কিছু কিছু ইপিডেমিওলজিক্যাল ডায়াগনোসিস বলি আমরা, যে এই সিজনে ঢাকা শহর কিংবা বাংলাদেশে ইপিডেমিওলজিক্যালি জ্বর আসলে আমরা প্রথম আমাদের চিন্তা হচ্ছে ডেঙ্গু জ্বর। তার মানে যেহেতু ফিভার খুব কমন, মানুষ খুব লাইটলি ব্যাপারটা নিয়ে থাকে ফিভার আসলে, এবং আমরা দেখি প্রায় দোকান থেকে অ্যান্টিবায়োটিক খেয়ে বা জ্বরের ওষুধ খেয়ে ট্রিটমেন্ট নিচ্ছেন, কিন্তু এটার সাথে যে রেলেভেন্ট অনেক সিচুয়েশন আমাদেরকে কনসিডারেশনে রাখতে হয়, সেটা সাধারণ মানুষ হয়তো চিন্তা করেন না। এই জন্য আমার মনে হয়েছে টপিকটা নিয়ে ডিসকাশনটা খুব ইম্পর্টেন্ট, এবং স্পেশালি যেহেতু ডেঙ্গু এবং চিকুনগুনিয়া সময়টা বেশি হচ্ছে, এই বিষয়টি নিয়ে আলোচনা আপনার সাথে আসবো। তার আগে ডক্টর এনামুল, আপনার কাছ থেকে আপনার বিস্তারিত বিষয় জানতে চাই। সেটা হচ্ছে গ্যাস্ট্রোএন্টারোলজি। এই গ্যাস্ট্রোএন্টারোলজি নামটা থেকে বোঝা যাচ্ছে গ্যাস্ট্রিক রিলেটেড বা আমাদের স্টামাক রিলেটেড যে রোগগুলো, সেগুলো নিশ্চয়ই আপনারা ট্রিটমেন্ট দিচ্ছেন। সো বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আমরা চিন্তা করি, কি কি ধরনের ডিজিজগুলো বা রোগগুলো আমাদের এই অঞ্চলে বেশি প্রকোপ থাকে? ধন্যবাদ আফরিন। বাংলাদেশে গ্যাস্ট্রিক বলতে আমরা কিন্তু প্রায় দেখি যে রোগীরা এসে বলছে আমার গ্যাস্ট্রিক। ব্যাপারটা কিন্তু ব্যাপারটা কিন্তু এক একজনের এক এক রকম। যাদের পেটে ব্যথা করে তারাও বলছে গ্যাস্ট্রিক, যাদের পেট ফুলে থাকে বা খাওয়ার পর অস্বস্তি হয় বা ব্যথা হয় তারাও বলছে গ্যাস্ট্রিক, বা যাদের পায়খানার সমস্যা হচ্ছে তারাও বলছে গ্যাস্ট্রিক। আসলে ঠিক ডিফাইন না, আমাদের রোগীরাও ঠিক মতো আসলে বুঝতে পারছেন না যে আসলে সমস্যাটা কোথায়। তো পেটের যাই অসুবিধা হোক ধরে নিচ্ছেন মানে পেটের কোনো রিলেশন কিছু হলে আমরা গ্যাস্ট্রিক বলছি। পেটের ব্যথা বা পেটের পীড়া তো আসলে
শুধুমাত্র কারণে পেপটিক আলসার ডিজিজে হয় না, বিভিন্ন কারণে হতে পারে। গলব্লাডারের সমস্যা হতে পারে, প্যানক্রিয়াসের সমস্যা হতে পারে, এমনকি অন্ত্রের বিভিন্ন প্রদাহের কারণেও হতে পারে। তো এই জন্য আমাদেরকে আসলে খুব ভালো করে রুগীর সাথে কথা বলে হিস্ট্রিটা নিয়ে আসলে ঠিক করতে হবে যে আসলে কি কারণে আমাদের পেটের সমস্যা হচ্ছে। কাজে আমার দর্শকদের কাছে একটাই অনুরোধ যে আসলে পেটের সমস্যা হলে আপনারা সব কিছু গ্যাস্ট্রিক ভাববেন না, অন্য কিছুও কিন্তু হতে পারে। আর যেটা হচ্ছে গ্যাস্ট্রিক বলতে যেটা বুঝে আপনি বলেছেন যে স্টোমাকের সমস্যা বা পাকস্থলীর সমস্যা, কিন্তু আসলে পাকস্থলীর সমস্যা বাংলাদেশে বেশ কমন, এটা ঠিক, কারণ এইচ পাইলোরি নামে একটা জীবাণু আছে যেটা এটার সমস্যার সাথে জড়িত। তো তাছাড়াও বিভিন্ন সমস্যা আছে, এটা আসলে আমাদেরকে দেখতে হবে যে আসলে কি কারণে আপনার পেটের সমস্যাগুলো হচ্ছে। জি, যেহেতু পাকস্থলী রোগগুলো বাংলাদেশে খুবই কমন, পাকস্থলী কমন কিছু রোগের বিষয় যদি আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। পাকস্থলী যেটা হচ্ছে, প্রথমে আমরা যে খাবারটা খাই মুখ দিয়ে গেলার পর প্রথমে খাদ্য নালী দিয়ে পাকস্থলীতে পৌঁছে যায়। পাকস্থলী হচ্ছে খাদ্য মানে সংরক্ষণ করে বেশ কিছু সময়ের জন্য। এটা আসলে ভ্যারি করে, 4 থেকে 6 ঘন্টা বা 8 ঘন্টা পর্যন্ত পাকস্থলীতে থাকে। পাকস্থলীতে সেই খাদ্যটা ঠিক মতো প্রসেস করে আমাদের শরীর, মানে খাদ্যটা মানে একবারে মন্ডের মতো তো করে, পাচক্রিয়া করে। এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড সহ বিভিন্ন ধরনের রস খাদ্যের সাথে মিশ্রিত হয়, যেটা আমাদের হজমে সাহায্য করে। তো এখন দেখা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে এর পরিবেশটা একটু ঘুরে যায়। যেমন আমি কিছুক্ষণ আগে উল্লেখ করেছি যে আলসার হতে পারে, কোনো একটা জীবাণু থাকতে পারে, বা কখনো কখনো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে যাদের লম্বা সময় ধরে ডায়াবেটিস আছে তাদের মুভমেন্টটা কমে যায়। মানে এই মুভমেন্টটা কমে গেলেও কিন্তু আসলে এই খাদ্যটা অনেক সময় পেটের ভিতরে থেকে যাবে, তাদেরকে আসলে অ্যানোরেক্সিয়া বা ক্ষুধামন্দ হবে, মানে উনি আসলে তার খাওয়ার কোনো ইচ্ছাই জাগে না, অনেকক্ষণ থাকে। তো এই পাকস্থলীতে আলসার হতে পারে, পাকস্থলীতে ইরোশন হতে পারে, পাকস্থলীর তার মোটিলিটি ডিসঅর্ডার বা খাদ্য নিচের দিকে নামার প্রবণতা কমে যেতে পারে। এগুলো হচ্ছে তার রোগ, কিন্তু কিছু কমপ্লিকেশন হতে পারে। যেমন আলসার যদি তীব্র হয় কখনো কখনো কিন্তু রক্তপাত হতে পারে, তখন রক্ত বমি বা কালো পায়খানা নিয়ে রোগী প্রেজেন্ট করবে। কখনো কখনো এই আলসার কিন্তু ক্যান্সারের কারণে হতে পারে। তো কাজেই আমাদের কোনোভাবেই অবহেলা করার কোনো সুযোগ নেই। আপনার যদি পেটে ব্যথা করে, যদি আপনার ক্ষুধামন্ধ বা খাওয়ার অরুচি হয়, আপনার ওজন যদি কমতে থাকে, সবচেয়ে বিপজ্জনক ব্যাপার আপনার যদি রক্ত বমি হয় বা কালো পায়খানা হয়, খুব অবসাদ লাগে, শরীরের রক্ত কমে যায়, তাহলে অবশ্যই আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নেবেন। জি, অবশ্যই। আর যেহেতু এই যে পাকস্থলীর ইনফেকশন হচ্ছে বা গ্যাস্ট্রাইটিস যেটা আমরা বলছি, প্রদাহজনিত পরিবর্তন হচ্ছে, এগুলো যেহেতু খুবই কমন প্রবলেম, আমাদের দেশে কিন্তু মানুষজন এই রোগ এই সিমটমটাকে খুব লাইটলি নেন এবং দোকান থেকে কিনে অনেক দিন ধরে আমরা দেখি যে গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছেন দীর্ঘ সময় ধরে কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া, যেটা আপনি অলরেডি মেনশন করেছেন। অনেক সময় এগুলো কিন্তু একটা সিরিয়াস রোগের একটা উপসর্গ হতে পারে। সো এই বিষয়ে আসলে সচেতনতাটা কতটুকু ইম্পর্টেন্ট? খুবই সচেতনতা, কারণ আমরা একটু গ্যাস্ট্রিক হলে ওষুধের দোকানে গিয়ে ওমিপ্রাজল বা প্রোটন পাম্প ইনহিবিটর বা যে কোনো ধরনের গ্যাস্ট্রিক ওষুধ আমরা খেয়ে নিয়ে বাস কয়েকদিন ভালো থাকি, তারপর আবার যাই। মানে আসলে আমরা আসলে জানছি না যে আসলে কি কারণে আমার এই সমস্যাটা হচ্ছে। কাজে আমাদের প্রথমে রোগ আইডেন্টিফাই করা দরকার। আমাদের প্রচুর সরকারি হাসপাতালে সব জায়গায় এই চিকিৎসা হয়, সরকারি বেসরকারি সব পর্যায়ে। আপনি একজন ডাক্তারের পরামর্শ নেন, মানে ওষুধের দোকানে যিনি ওষুধ বিক্রি করছেন তার থেকে আইডিয়া না নেওয়ার থেকে আমার মনে হয় যে কোনো একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত। অন্তত তাতে আপনি একটা সুনির্দিষ্টভাবে জানতে পারবেন যে আপনি কী কারণে পেটের সমস্যাটা হচ্ছে। যখন জটিলতা হবে তখন আরেকটু বিশেষজ্ঞের কাছে যাবেন, কিন্তু আমার মনে হয় প্রথমে আমাদের একেবারে ওষুধের দোকান থেকে নিজের মনের মতো ওষুধ না খেয়ে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা উচিত। তাছাড়া দীর্ঘ সময় গ্যাস্ট্রিক ওষুধ খেলে বিভিন্ন ধরনের জটিলতাও হয়, সে থেকেও আমরা মানে সহজেই জানি দূরে থাকতে পারে, এই ব্যবস্থা আমাদের আসলে নিতেই হবে। অবশ্যই এই বিষয়ে বিস্তারিত আলোচনা আপনার কাছে আবার আসবো। স্যার, আপনার কাছ থেকে এবার একটু জ্বরের এখন যে কমন রিজনটা চলছে, যেমন ডেঙ্গু এবং চিকুনগুনিয়া, দুইটার কথা আপনি মেনশন করেছেন, এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাচ্ছি। ডেঙ্গু এবং চিকুনগুনিয়া দুটো হচ্ছে মশাবাহিত রোগ এবং দুটো একই মশা এদের ভেক্টর, মানে একই মশা এডিস মশার কামড়ে কিন্তু এই দুটো ভাইরাসের ট্রান্সমিশন হচ্ছে। তো আমাদের বিগত বেশ কিছু বছর যাবৎ ডেঙ্গুর মহামারীর মতো হচ্ছে, কিন্তু এই বছর আমার অভিজ্ঞতা বলছে যে চিকুনগুনিয়াটা ডেঙ্গুর চাইতে সম্ভবত এই এলাকাতে বেশি। তো চিকুনগুনিয়া আর ডেঙ্গুর ভিতরে একটু ডিফারেন্সিয়েট করতে হবে। রোগ দুটো কিন্তু কাছাকাছি, কিন্তু ডেঙ্গুতে আমাদের যে লক্ষণ থাকে প্রথম হচ্ছে জ্বর, প্রথম দিকে অনেক জ্বর চলে আসে, সাথে গায়ে ব্যথা থাকে, পিঠে ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে। ডেঙ্গুর সাথে আজকাল দেখা যায় বিভিন্ন রকমের অন্য সিমটম, কিছু কিছু পেশেন্ট ডায়রিয়া নিয়ে আসে, কারো কিছু কিছু অল্প কাশিও থাকতে পারে।
তাদের মেইনলি সমস্ত শরীরে ব্যথা থাকে। তো ডেঙ্গুর আর চিকুনগুনিয়া জ্বরটা হঠাৎ করে জ্বর আসে, অনেক জ্বর, প্রথম দিকে রুগীর 103, 4, 5 পর্যন্ত জ্বর উঠে যায়, কিন্তু তাদের হচ্ছে স্ট্রাইকিং ফিচার হচ্ছে তাদের গিরায় গিরায় ব্যথা। এটা সমস্ত শরীরে ব্যথা না, তারা বলে গিরায় গিরায় ব্যথা করে, একদম শরীরের যতগুলো গিরা আছে, হাতের আঙ্গুল, পায়ের আঙ্গুল, কোমর, হাঁটু, সমস্ত গিরা। আমাদের কাছে এমনও রুগী আসছে যে রুগী হাঁটতে পারে না, ধরে নিয়ে আসছে, এত সিভিয়ার পেইনের জন্য তারা চলতে পারতেছে না। তো এখন আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে যে এটা চিকুনগুনিয়া না ডেঙ্গু। তো ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার ভিতরে একটু পার্থক্য যদি আমি বলি, ডেঙ্গুতে কিন্তু যে লাইফ রিস্ক কিছুটা হলেও থাকে, আমি বলবো না যে খুব বেশি। এখানে ডেঙ্গু শক সিনড্রোম হতে পারে, এখানে ডেঙ্গু থেকে প্লেটলেট কমে গেলে ব্লিডিং হতে পারে, কিন্তু চিকুনগুনিয়াতে আমাদের এই রিস্কটা কম, কিন্তু ইনিশিয়াল সাফারিংস পেশেন্টের অনেক বেশি থাকে। আরেকটা হচ্ছে যে চিকুনগুনিয়াতে আমরা ব্যথার ওষুধ ব্যবহার করতে পারি, কিন্তু ডেঙ্গুতে একেবারেই করা যাবে না। তো এই কারণে আমাদের দুটো রোগকে প্রথম থেকেই ডিফারেন্সিয়েট করে ফেলতে হবে। এখন ডেঙ্গু রোগ নিয়েই সবচেয়ে বেশি হচ্ছে, এবং আমরা পেপারে প্রতিদিনে দেখি যে কিছু কিছু মানুষের মৃত্যু হচ্ছে। তো ডেঙ্গুতে আমাদের মৃত্যুর প্রধান কারণ হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। আরেকটা হচ্ছে যে ব্লিডিংয়ের কারণে বা রক্তক্ষরণের কারণে মারা গেছে এরকম খুবই কম। এখন প্রথমেই আমাদের ডেঙ্গু ডায়াগনোসিস করার জন্য আমাদের যেটা একটা জিনিস হচ্ছে কি, যে মিডিয়ায় প্রচুর প্রচারণার কারণে এখন জ্বরের জন্য অ্যান্টিবায়োটিকের ব্যবহার কিছুটা হলেও কমেছে। আমি বলবো না যে একদম চলে গেছে, কিন্তু এই সিজনে কিছু কম থাকে, কিন্তু ব্যথার ওষুধ নেওয়ার প্রবণতা এখনও কমে নাই। তাহলে ডেঙ্গু রোগী যদি আমাদের প্রথম 5 দিনের ভিতরে আসে, তাহলে আমরা রক্তটা পরীক্ষা করব, সিবিসি করব, আমরা ডেঙ্গু NS1 অ্যান্টিজেনটা করব। আর 5 দিন পরে যদি হয়, তাহলে আমরা সিবিসির সাথে অ্যান্টিজেনটা না করে আমরা অ্যান্টিবডিটা দেখব, তাহলে আমাদের এটা ডায়াগনোসিসটা সুবিধা হবে। আরেকটা হচ্ছে ডেঙ্গুকে আমরা প্লাটিলেটটা সিরিয়ালি, আমরা সিবিসিটা সিরিয়ালি করতে থাকবো, আমরা দেখবো যে প্লেটলেট চেঞ্জ হচ্ছে কিনা, WBC চেঞ্জ হচ্ছে কিনা, হেমাটোক্রিট চেঞ্জ হচ্ছে কিনা, তাহলে আমার এই ডেঙ্গু রোগীর প্রকৃতিটা আমরা বুঝতে পারবো যেটা কি খারাপ হচ্ছে কিনা। সেই সাথে আরেকটা জিনিস, যে আগে তার ডেঙ্গু হয়েছিল কিনা। যাদের আগে ডেঙ্গু হয়েছিল তাদের কিন্তু ডেঙ্গুর জটিলতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আর যারা প্রথমবার এবার ডেঙ্গুতে সাফার করছে তাদের এই সম্ভাবনাটা একটু কম থাকে। তাহলে ডেঙ্গুর রোগীগুলোকে, অধিকাংশ রোগী, আমি বলবো যে 90% রোগী কিন্তু বাসায় বসে চিকিৎসা করা সম্ভব। আমরা কি চিকিৎসা দিব, আমাদের ডায়াগনোসিসটা প্রথম ঠিক করব, তারপরে তাকে জ্বরের জন্য প্যারাসিটামল জাতীয় ওষুধ দেবো, কোনো রকমের পেইন কিলার না। প্যারাসিটামল কিন্তু পেইন কিলার বলি না, এরা ব্যথা কমায়, জ্বর কমায়, কিন্তু পেইন কিলার বলতে আমরা মিন করি আইবুপ্রোফেন, ন্যাপ্রোক্সেন, ইন্ডোমেথাসিন, বাজারে যেগুলো কমন ব্র্যান্ড আছে, এবং ওষুধের দোকানে গিয়ে ব্যথা বললে কিন্তু ওরা একটা দিয়ে দেয়। তো ওই ওষুধগুলো থেকে, অ্যাসপিরিন, এই ওষুধগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে, কারণ এই ওষুধগুলো প্ল্যাটিলেটের ফাংশন কমায়। যখন প্ল্যাটিলেট কমে যায় তখন কিন্তু ব্লিডিংয়ের টেন্ডেন্সিটা বেড়ে যায়। এই ওষুধগুলোতে যে গ্যাস্ট্রিকের সমস্যা, পেটে পারফোরেশন হওয়া, ব্লিডিং হওয়ার সেই টেন্ডেন্সিটা বাড়ায়। এমনি পেশেন্ট জ্বরের জন্য স্ট্রেসে আছে। এর ভিতরে আমার কাছে একজন, আমি একটা রোগী বলবো, বয়স্ক মহিলা, প্রায় 70 বছর বয়স, ওনাকে আমি বললাম যে আপনার ডেঙ্গু। সেই মহিলা একদম ভয় পেয়ে গেল, স্যার ডেঙ্গু হলে মানুষ বাঁচে। তো এরকম মানুষের ভিতরে কিন্তু অনেক ধারণা আছে। এমনি এটা একটা স্ট্রেস, আমি বলতে যাচ্ছি যে এটা ডেঙ্গু হয়েছে, এটা একটা স্ট্রেস। এর ভিতরে যদি আমরা ওরকম পেইন কিলার দিয়ে দিই, তাহলে কিন্তু স্ট্রেস আলসার থেকে তারপরে আলসার পারফোরেশনের একটা ভয় থাকে, ব্লিডিংয়ের ভয় থাকে। তাহলে এই সময়টায়, বিশেষ করে আমাদের মনসুন এবং এই বর্ষা এবং বর্ষার আশেপাশের সময়টায় আমাদের এই যেহেতু জ্বরের সিজন আছে এবং এই রোগগুলো বেশি হচ্ছে, একটু কেয়ারফুল থাকাটা খুবই ইম্পর্টেন্ট। মানে একেবারে বিশেষজ্ঞর পরামর্শ ছাড়া ব্যথার কোনো ওষুধ ব্যবহার করা যাবে না। জি। আর স্যার, যেহেতু ডেঙ্গুর ব্যাপারে আমরা সবসময় দর্শকদের বলছি যে বেশিরভাগ সময় এগুলো ঘরে চিকিৎসাতে ভালো হয়ে যাচ্ছে বা কোনো খুব বেশি ওষুধপত্রের দরকার হয় না, অনেকেই কিন্তু জ্বর হলে টেস্ট করতে চানও না বা বাসায় বসে ট্রিটমেন্ট নিতে চাচ্ছেন। সো কী ধরনের উপসর্গ হলে সেগুলো মানুষ রিস্কি মনে করতে পারে বা হসপিটালে যাওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট? ডেঙ্গু রোগী ভর্তি হওয়ার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে। যেমন কিছু রোগী সাধারণ ডেঙ্গু, তার কোনো জটিলতা নাই, কিন্তু তিনি একা বাসায় থাকেন, তাকে দেখার মতো কোনো কেয়ার গিভার নাই, তার হঠাৎ জটিলতা দেখা নেই, তারা ভর্তি হবে। কিছু রোগী সাধারণ ডেঙ্গু আছে, তার রেনাল ফেলিওর আছে, তার ডায়াবেটিস কন্ট্রোল নাই, এরকম যাদের কোমরবিডিটি আছে, বয়স্ক রোগী, কেয়ার করার সমস্যা, তাদের ফলো আপ করার সমস্যা, তারা ভর্তি হবে। এটা হচ্ছে সাধারণ ডেঙ্গু, কিন্তু ভর্তিযোগ্য। এছাড়া বাকি সব ক্ষেত্রে ডেঙ্গুর কিছু ওয়ার্নিং সাইন আমরা বলি, যদি ওরকম ওয়ার্নিং সাইন দেখা যায় তারা ভর্তি হতে আসবে। একটা এর ভিতরে হচ্ছে যে পারসিস্টেন্ট ভমিটিং, বারবার বমি হচ্ছে, খেয়ে কিছু রাখতে পারছে না, তারা ভর্তি হবে। সিভিয়ার
পেটের ব্যথা, এত পেটের ব্যথা যে খাবার সে নিতেই পারতেছে না। ডেঙ্গুতে অনেক সময় প্যানক্রিয়াটাইটিস হয়ে যায়। তো এইরকম যদি সিভিয়ার পেটের ব্যথা হয় তারা ভর্তি হবে। ডেঙ্গুতে যদি দেখা যায় যে আমরা প্লেটলেট করছি, প্লেটলেট খুব দ্রুত, আজকে ছিল 2 লাখ, পরের দিন চলে আসলো 1 লাখে, তারপরের দিন আবার খুব তাড়াতাড়ি প্লেটলেট কমে যাচ্ছে, সেই পেশেন্টগুলোকে আমরা ভর্তি করব। যদি কোনো পেশেন্টের দেখা যায় যে ব্লাড প্রেশার কমে গেছে, আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশার 100-র নিচে চলে আসছে, ডায়াস্টোলিক কমে গেছে, তাদেরকে আমরা ভর্তি করব। যদি দেখা যায় যে কোনো পেশেন্টের ব্লিডিং হচ্ছে, গাম ব্লিডিং, মুখ থুতুর সাথে রক্ত যাচ্ছে কিংবা গায়ে ছোপ ছোপ পড়ে যাচ্ছে, তারা ভর্তি হবে। তাহলে এরকম ডেফিনিট কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে। কোনো পেশেন্ট একটু ডিসওরিয়েন্টেড, সে তার ইয়েটিয়ে ঠিক করতে পারছে না, তারা ভর্তি হবে। তাহলে এরকম যদি ডেঙ্গুর সাথে ওয়ার্নিং সাইন থাকে, লিভারটা বড় হয়ে গেছে, হাতে ধরলে লিভার দেখা যায় 2 পাওয়া যাচ্ছে, শরীর থেকে পানি সরে গেছে এরকম মনে হচ্ছে, যেমন পায়ে পানি চলে আসছে, আমরা পরীক্ষা করে দেখলাম তার ফুসফুসে পানি চলে আসছে, পেটে পানি চলে আসছে, এগুলো হয় ডেঙ্গু কমপ্লিকেশন। তো এই রোগীগুলোকে আমরা ভর্তি করে চিকিৎসা করব। জি, আর ট্রিটমেন্টের ব্যাপারে অ্যান্টিবায়োটিকের কথাটা যেহেতু মেনশন করেছেন, ওই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাইবো। তার আগে ডক্টর এনামুল আপনার কাছে ব্যাক করছি, সেটা হচ্ছে স্টমাকের এই যে ট্রিটমেন্টের ব্যাপারে আমরা বলছি যে গ্যাস্ট্রিকের ওষুধ খাওয়ার যে প্রবণতাটা, অ্যান্টি আলসারেন্টগুলো যে কোনো দোকানে মানুষ খাচ্ছেন, যাদের অনেক দিন ধরে উপসর্গ আছে তারাও খাচ্ছেন। এই বিষয়ে সচেতন করার জন্য আমার মনে হয় যেটা বেশি বলা দরকার, এগুলো সাইড ইফেক্টগুলো কি আছে। অফকোর্স কিছু বেনিফিট পেশেন্টরা পাচ্ছেন, সাইড ইফেক্টগুলো কি কি হতে পারে বা কি কি ক্ষতিগুলো আসলে হতে পারে? লম্বা সময় যারা খাচ্ছেন তারা বিভিন্ন ধরনের জটিলতায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। যেমন এগুলো আসলে বিভিন্নভাবে হতে পারে। যখন আপনি লম্বা সময় ধরে খাচ্ছেন তখন আপনার স্টোমাকে যে অ্যাসিডের নর্মাল যে পরিমাণ থাকার কথা ছিল সেটা কমে যায়। তো আপনার কিন্তু অ্যাসিড দরকার আছে। তো ওই অ্যাসিড যে প্রয়োজনীয় পর্যাপ্ত পরিমাণ অ্যাসিড ওটা থাকছে না, তাহলে আপনার খাদ্যের হজমও সমস্যা হবে। আপনি যে কারণে খাচ্ছেন গ্যাস্ট্রিকের ওষুধ, সেটা কিন্তু আবার বিপরীত প্রক্রিয়া হচ্ছে। কারণ লম্বা সময় যখন আপনি অ্যাসিড কমানোর ওষুধ খাবেন, আপনার পর্যাপ্ত অ্যাসিডের ঘাটতি হবে এবং আপনার যেই পরিমাণ অ্যাসিডের দরকার ছিল খাদ্য হজমের জন্য সেটা হচ্ছে না, তাহলে আপনার হজমের একটা সমস্যা হবে। দেখবেন যে আপনার গ্যাসের একটু সমস্যা কমছে, কিন্তু আপনার পেট কিন্তু ভারী ভারী, পায়খানার সমস্যা, এগুলো কিন্তু একটা হতে পারে। আরও দীর্ঘ সময় যদি আপনি খান তাহলে কিন্তু এগুলো আমাদের বিভিন্নভাবে কিডনির উপর এফেক্ট করতে পারে। লম্বা সময় দেখা গেছে যারা দীর্ঘ সময় ওমিপ্রাজল বা এই ধরনের ওষুধ খাচ্ছেন তাদের কিন্তু কিডনির উপর একটা ঝুঁকি বাড়ে। দ্বিতীয় কথা হচ্ছে যে যারা লম্বা সময় খাচ্ছেন তাদের আবার রক্তে অস্থির বা হাড্ডির বিভিন্ন কারণে মিনারেলসের ঘাটতি হয়, মানে অস্টিওপোরোসিস হয়। সো তাছাড়া এইটা দীর্ঘ সময় খেলে অ্যানিমিয়া হতে পারে এবং কখনো কখনো ক্ষেত্রে পেটের গ্যাস্ট্রিকের ভেতর পলিপ হতে পারে। সো কাজেই গ্যাস্ট্রিকের ওষুধে কিন্তু নানা ধরনের জটিলতা থাকবে। এই জন্য আমি রোগীদের ক্ষেত্রে আমার অনুরোধ যে আপনারা অবশ্যই নিশ্চিত হয়েই গ্যাস্ট্রিক ওষুধ খান, নিয়মিত, একবারে প্রতিদিন না খেলেই না। আপনি খোঁজ নিয়ে দেখবেন যে আমাদের পরিচিত অনেকেই প্রতিদিন তার একটা করে খেতেই হয়। কাজে এই অভ্যাস থেকে আমাদের অবশ্যই দূরে সরে আসতে হবে, কারণ এই কমপ্লিকেশনগুলো, এই জটিলতাগুলো কিন্তু আনকমন না, বেশ কমন। কাজে এগুলো থেকে আমাদের দূরে থাকতেই হবে। জি, যে কোনো রোগের ক্ষেত্রে আমরা সবসময় বলি ট্রিটমেন্টের চাইতে প্রিভেনশনটা ইজ মোর হেল্পফুল। সো এই ধরনের প্রবলেমগুলো যেহেতু আমাদের দেশে খুবই কমন এবং মোটামুটি সবাই এই প্রবলেমগুলোতে সাফার করছেন, স্পেশালি সেটা আমরা বলি ফুড হ্যাবিট বা অন্যান্য যে কোনো কারণেই বলি। আপনি একটা ইনফেকশনের কথা বলেছেন যেটা খাবার দিয়ে ছড়াচ্ছে। সো এইটাকে প্রিভেন্ট করার জন্য আমাদের দর্শকরা আসলে কি করতে পারেন বা তাদেরকে এই বিষয়টাতে সুস্থ থাকার জন্য আপনি কি পরামর্শ দিতে চান? যেমন স্টোমাকের একটা প্রধান জীবাণু হচ্ছে এইচ পাইলোরি। এটা কিন্তু আসলে মানে আপনার যদি হাইজিন মেনটেন না করেন তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনা বাড়ে। আমাদের দেশে আমরা যেই খাদ্যাভ্যাস এবং যেভাবে আমরা ঠিকমতো হাইজিন মেনটেন না করে খাই, তাতে কিন্তু এই জীবাণুটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। যেমন পাশ্চাত্য দেশের সাথে আমাদের দেশে যদি আমরা তুলনা করি তাহলে কিন্তু আমাদের দেশে এইচ পাইলোরির সংখ্যা অনেক বেশি। তো এইটা আসলে ডিপেন্ড করে হচ্ছে আমাদের মানে স্বাস্থ্যগত, এবং যখন আপনি অনেক ক্রাউডি এলাকায় থাকবেন, বিভিন্নভাবে আপনি ঠিকমতো প্রতিরোধ করতে পারবেন না। মানে আপনি যে হাইজিন যেগুলো আছে, ফুড হাইজিন, আপনি হাত ধুয়ে খাওয়া বা খাবার ঠিকমতো পরিষ্কার করে রান্না করা, বা আপনি যেই খাবারগুলো আমরা খাই, সালাদ, এই ব্যাপারগুলোতে কিন্তু আসলে আপনার জীবাণু থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। কাজে এই ব্যাপারে সতর্ক হতে হবে আমাদেরকে। অবশ্যই আপনি যদি হাইজিন মেনটেন করেন তাহলে এই ধরনের জীবাণু থেকে আপনি মুক্তি পেতে পারবেন, বা পানিবাহিত অন্যান্য যে সমস্ত অসুখ আছে সেগুলো থেকে কিন্তু সম্ভব মানে আমাদের মুক্তি পাওয়া। কাজে আমাদের অবশ্যই হাইজিন মেনটেন করতে হবে এবং যথেষ্ট প্রিভেনশন নিতে হবে, আগে প্রতিরোধটাই আসল। জি, আর আমাদের ফুড হ্যাবিটের মধ্যে যেহেতু স্পাইসেস বা আমরা যে তেল ব্যবহারের যে
বিষয়টা আছে, অনেক দিনের ভাজা পোড়া তেলে হয়তো প্রতিদিনই মানুষ বিভিন্ন ধরনের খাবার খাচ্ছেন, সো এটা কি আসলে ডিরেক্টলি কোনো খাদ্যথলিতে বা পাকস্থলিতে কোনো ইফেক্ট তৈরি করে কি? সরাসরি এমন প্রমাণ নাই যে আপনি খুব স্পাইসি বা খুব তেলের জিনিস খেলেই যে আপনার সরাসরি আলসার হয়ে যাবে বা পাকস্থলীর সমস্যা। তবে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে অল্টার্ড ফুড, তো মানে এগুলো আসলে হজমে আপনাকে সমস্যায় ফেলবে। কারণ হচ্ছে নর্মাল যে ফুডের স্ট্রাকচার থাকে সেগুলো চেঞ্জ হয়ে যায় বিভিন্ন কারণে, অল্টারেশন কারণে। মানে একই তেল যদি আপনি বারবার ব্যবহার করেন, এটা একবার বয়েল হচ্ছে, এর স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে, এই বিভিন্ন কারণে এর কোয়ালিটিটা এনশিওর হয় না। বা আপনি যদি খুব আর কিছু কিছু আছে যেমন অ্যালার্জি আছে, যেমন কেউ আছে কারো স্টোমাক আসলে স্পাইসি ফুড টলারেট করতে পারে না, বিভিন্ন কিছু আনএক্সপ্লেইনড কিছু কজ থাকে। তো এই ধরনের কিছু অ্যালার্জিক রিয়াকশনও কিন্তু ঘটে যখন আপনি অতিরিক্ত স্পাইসি ফুড খাবেন, সেটাও কিন্তু গ্যাস্ট্রিক হিসাবে কারো ক্ষেত্রে প্রেজেন্ট করে। আর আপনি যদি বাসি বা তেল যদি পূর্ব দিনেরটা, যেটা অনেক হোটেল রেস্টুরেন্টে দেখা যায়, সেটা করেন, তার সাথে কিছু জীবাণু কিন্তু থেকে যেতে পারে, কারণ এটা আপনাকে অল্টার করে দিচ্ছেন। সো কাজে এগুলো মাল্টিফ্যাক্টরিয়াল, অনেকগুলো কারণে সরাসরি স্টমাকে ক্ষতি না করলেও এই যে রোগগুলো বলেছেন সেগুলো প্রবণতাটা বাড়াচ্ছে বা উপসর্গগুলো আমাদেরকে বাড়িয়ে দিতে পারে। জি, আরেকটা বিষয় হচ্ছে আপনি বলেছেন গ্যাস্ট্রিক বা আমাদের স্টমাকের যে একটা প্রধান কাজ হচ্ছে সেটা খাবারটাকে ধরে রেখে 4 থেকে 6 ঘন্টা পর পর রিলিজ করছে। তো আমাদের যে ফুড হ্যাবিটটা, আমরা যে 3 বেলা আমাদের খাওয়ার যে একটা নিয়ম আছে, এটা আসলে কতটুকু হেলদি বা প্রপার খাবারের নিয়মটা আসলে কিরকম হওয়া উচিত? এটা আসলে ইন্ডিভিজুয়ালাইজড। সেটা হচ্ছে আমরা যে 3 বেলা খাই, আমরা ঠিক আছে পৃথিবীর সব দেশে, কিন্তু আমাদের দেশে একটা নিয়ম কিন্তু আমরা আসলে যেটা পালন করি সেটা মোটেই হাইজিনিক না। সেটা হচ্ছে আমরা রাত্রের খাবারটা অনেক দেরি করে খাই এবং খাওয়ার সাথে সাথে আমরা আর সময় নেই আমাদের, আমরা বিছানায় চলে যাই। এইটা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের সমস্যা করে। এক হচ্ছে যে এই খাবারটা খাওয়ার সাথে সাথে যখন আপনি বিছানায় চলে গেলেন, এই খাবারের সাথে কিছু অ্যাসিড আপনার পেট থেকে বুকে চলে আসে, মানে রিফ্লাক্স হয়ে যাচ্ছে। অ্যাসিডটা বুকে, তখন বুক জ্বালা পড়া। অনেকেই দেখবেন কমপ্লেন করবে যে সকালে ঘুম থেকে ওঠার পর আমার বুক জ্বালা পড়া করে, আমার গলা জ্বলে, বা আমার শোয়ার সাথে সাথে কাশি হয়। এই ব্যাপারগুলো হচ্ছে আপনার রিফ্লাক্স হয়ে আপনার অ্যাসিডটা পেট থেকে বুকে উঠে যাচ্ছে। সো আমাদের একটা অভ্যাস করতে হবে, সারা পৃথিবীতেই কিন্তু মানে মানুষ কিন্তু খুব আর্লি খেয়ে ফেলে, আমরা এটাকে দেরি করি। কাজে রাত্রের খাবারটা আমরা দিনে যখনই খাচ্ছি বা কী করছি, রাত্রের খাবারটা কিন্তু আমাদের খাওয়ার 1 থেকে 2 থেকে 3 ঘন্টা আগে অবশ্যই শেষ করতে হবে, এবং রাত্রে খুব বেশি পরিমাণ না খেয়ে পর্যাপ্ত সীমিত পরিমাণ খেতে হবে। আর একটা লম্বা সময় কিন্তু সকালের নাস্তাটা আমরা অনেকেই ভাবে যে এইটা তাড়াহুড়া করে অফিসে চলে যাই বা ঠিকমতো কেয়ার করেন। এটা দেখেন আপনি যে রাত্রে খাচ্ছেন, সকালে যদি আপনি নাস্তা না করেন, একটা লম্বা গ্যাপ হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রেও কিন্তু আপনি তখন সমস্যায় পড়বেন, কারণ আপনার তো আসলে অ্যাসিড জমতেই থাকবে স্টমাকে এবং তার সাথে কিছু কিছু বাইলও আসবে। সো সেই একটা প্রক্রিয়াতে আপনি পড়ে যাবেন, তো আপনাকে আসলে খাবার খেতে হবে। জি, এটার সাথে একটা বিষয় জানতে চাই, অনেকেই কিন্তু এখন ডায়েটিং করার জন্য বা যেটা আমরা ডায়েট কন্ট্রোল বলে থাকি, ইন্টারমিটেন্ট ফাস্টিংটা অনেকে প্র্যাকটিস করে থাকেন যারা সকালের ব্রেকফাস্টটা মিস করেন, তাহলে তাদের জন্য আসলে এই জিনিসটা হেলদি কিনা? কিন্তু একটা সুনির্দিষ্ট নীতিমালা আছে, মানে আপনি চাইলেই মানে আপনার মতো আপনি ডায়েটিং করতে পারবেন না। ডায়েটের একটা সুনির্দিষ্ট ব্যাপার আছে এবং এগুলো এক একজনের সাথে এক একটা ভ্যারি করে, মানে আপনি যে পদ্ধতিতে ডায়েট করবেন আরেকজনের সেই পদ্ধতি মিলতে নাও পারে। কাজে এইটা যারা ডায়েটিশিয়ান বা যারা এই নিয়ে কাজ করে তাদের সাথে আলোচনা করে নিতে হবে। তার মানে এটা ইন্ডিভিজুয়ালাইজ, এরকম না যে সবার জন্য একই আপনি পালন করতে পারবেন না, কারণ এক একজনের সিক্রেশন, লাইফস্টাইল, এক একজনের মানে শরীরের প্রক্রিয়া, মানে পাচক প্রক্রিয়া আসলেই আলাদা। সো কাজেই প্রত্যেকটা জিনিস একই রকম হবে না, আলাদা করে করতে হবে। অবশ্যই। আমরা এখন একটা ছোট্ট বিরতিতে যেতে চাচ্ছি দর্শক, ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। সুধী দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। এবং আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এফ এ মোফাক্করুল ইসলাম, যিনি মেডিসিন স্পেশালিস্ট, এবং আমাদের সাথে আরও আছেন ডক্টর মোহাম্মদ এনামুল করিম, যিনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। স্যার, আমরা ডেঙ্গু এবং চিকুনগুনিয়ার বিভিন্ন সিমটমস এবং ট্রিটমেন্টের ব্যাপারে আপনি বলছিলেন। সো ট্রিটমেন্টের ইস্যুতে অবভিয়াসলি যখনই একটা জ্বরের চিকিৎসার বিষয় আসে, সেখানে অ্যান্টিবায়োটিকের যে ইনটেক, সেটার বিষয়টা আমাদের আসলে কনসিডারেশন আনতে হয়। স্পেশালি আমাদের দেশে মানুষজন দোকানে গিয়ে হয়তো ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়াই একটা অ্যান্টিবায়োটিক খেয়ে নিচ্ছেন, বা হয়তো আগে কোনো ডাক্তার ওনাকে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করেছিলেন, সেটা আবার উনি কিনে খাচ্ছেন, না জেনে আসলে এটা ওনার জন্য উপযুক্ত কিনা। সো এই অ্যান্টিবায়োটিক নেওয়ার যে বিষয়টা আমাদের ডাক্তারদের জন্য একটা চ্যালেঞ্জ তৈরি করছে, যে রেজিস্ট্যান্স ডেভেলপ করে যাওয়া, যেখানে আমরা পরবর্তীতে হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসাটা দিতে পারছি না। সো এই বিষয়টাকে আপনি বিশেষজ্ঞ হিসেবে কীভাবে আমাদের দর্শকদের বলতে চান এবং সচেতন করার জন্য কী বলতে চান? প্রথম কথা হচ্ছে যে যখন আমাদের ভাইরাল ফিভার হয়, যে কোনো ভাইরাস, সেখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই।
অধিকাংশ ভাইরাসের এগেনস্টে আমাদের অ্যান্টিভাইরাল ড্রাগ নাই, বডি রেজিস্ট্যান্সই আস্তে আস্তে এগুলো সেলফ লিমিটিং ওভারকাম করে ফেলে। তো এখানে এটা ডেঙ্গুর জন্য তো অ্যাবসলিউটলি ট্রু, চিকুনগুনিয়ার জন্য এখানে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নাই। বরং যদি অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়, আমাদের শরীরে কিন্তু সবসময় কিছু ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া আছে, আমাদের মুখের ভিতরে, পেটের ভিতরে সব জায়গায় ব্যাকটেরিয়া আছে। সেই অ্যান্টিবায়োটিকগুলো করে কি এদেরকে ডিস্টার্ব করে। এখানে কিছু কিছু ব্যাকটেরিয়া মারা যায়, সেন্সিটিভ মারা যায়, কিছুগুলো আবার ওভারগ্রোথ হয়। তখন দেখা যায় যে আমাদের যে নর্মাল ফ্লোরা যেটা থাকে সেটা ডিস্টার্বড হয়ে যায়, এবং এই ডিস্টারবেন্সের কারণে কিন্তু দেখা যায় নতুন আরেকটা রোগের তৈরি হচ্ছে। যেমন দেখা যায় যে ডেঙ্গুর রোগী আমাদের ভালো ছিল, অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হলো, ওসব পরে ডায়রিয়া শুরু হয়ে গেল, এরকমটা হইতেই পারে। আরেকটা জিনিস হচ্ছে যে এই যে অ্যান্টিবায়োটিকগুলো মিসইউজ হচ্ছে, এর রেজিস্ট্যান্স ডেভেলপ করে যাচ্ছে, পরবর্তীতে আর এই ওষুধগুলো কাজ করতেছে না। যেমন আমরা যখন প্রথম মেডিকেল কলেজে ভর্তি হই সেই সময় এমপিসিলিন ড্রাগ ছিল, মানে খুবই একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। আমাদের তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে টাইফয়েড চিকিৎসা করা। টাইফয়েডের রোগীকে এমোক্সিসিলিন, এমপিসিলিন দিলে ভালো হয়ে যায়। তারপরে যখন মেডিকেল কলেজে আসলাম তখন এমপিসিলিন রেজিস্ট্যান্স হয়ে গেল, আসলো কোট্রাইমেক্সাজোল, ম্যাজিক ড্রাগ, দিলেই সব রোগ ভালো হয়ে যায়। ইউটিআই বলি, নিউমোনিয়া বলি, যেখানে দিই কোট্রাইমেক্সাজোল, কট্রিম দিলেই ভালো হয়ে যায়। আস্তে আস্তে রেজিস্ট্যান্স হয়ে গেল। যখন আমি পোস্ট গ্রাজুয়েট করতে আসলাম তখন আসলো সিপ্রোফ্লক্সাসিন, কুইনোলন্স গ্রুপ, সিপ্রোফ্লক্সাসিন। আমাদের এক কলিগ ছিল সিনিয়র, উনি বললো ভাই এখন তো ডাক্তারি ইজি হয়ে গেছে, এই সিপ্রোফ্লক্সাসিন দিয়েই সব রোগ ভালো হয়ে যায়। এখন সিপ্রোফ্লক্সাসিন কোনো কাজ করে না। তারপরে আসলো আমাদের সেফালোস্পোরিনের ভিতরে সেপ্ট্রাএক্সন, থার্ড জেনারেশন সেফালোস্পোরিন, সব রোগ ভালো হয়ে যায়। এখন কিন্তু ইউরিনারি টাইফয়েডও ভালো হতে চায় না, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ভালো হতে চায় না, মেরোপেনাম চলছে। এখন মেরোপেনামেরও কিন্তু একই অবস্থা, আমাদের পাইপলাইনে খুব বেশি অ্যান্টিবায়োটিক নাই। সো এই অ্যান্টিবায়োটিকের মিসইউজের কারণে কিন্তু আমাদের দেখা যাবে যে মানে রেজিস্ট্যান্স যে ইনফেকশন যদি হয়, এটা ক্যান্সারের মতো ভয়াবহ, কোনো ঔষধে কাজ করবে না, ইনফেকশনের জন্য অনেক মানুষের মৃত্যু হবে। তাহলে এই শুধু মানে অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করতে হবে, এবং মানে যেখানে আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করবো সেটা যেন অ্যাপ্রোপ্রিয়েট ডোজ, অ্যাপ্রোপ্রিয়েট টাইম, সেটা যেন মেনটেন করা হয়। আমার অনেক দেখা আছে যে জ্বর হয়েছে, ওই ওষুধের দোকান থেকে এখন সেফট্রাক্সিন ইনজেকশন 500 গ্রাম দিয়ে দিল, তারাও নিয়ে নিচ্ছে। সো এই যে মিসইউজ এবং ইমপ্রপার ডোজ, ইনএডিকুয়েট টাইম, এগুলো কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করছে। তো আমাদের বাঁচার জন্য আমাদেরকে অ্যান্টিবায়োটিকের মিসইউজটা বন্ধ করতে হবে। আর যদি ডেঙ্গুর চিকিৎসা বলি, ডেঙ্গুর চিকিৎসার প্রধান জিনিস হচ্ছে যে জ্বর কমানো। জ্বরের জন্য আমরা প্যারাসিটামল ব্যবহার করব। তো প্যারাসিটামলের সাথে আমাদেরকে দেখতে হবে যে পেশেন্টের ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে কিনা, পানি শূন্যতা হচ্ছে কিনা। কারণ এখানে একটা জিনিস সমস্যা হচ্ছে কি, ডায়রিয়াতে পানি দেখা যায় লস হচ্ছে, আর ডেঙ্গুর পানি লসটা কিন্তু দেখা যায় না। এটা পানিটা রক্তের থেকে বেরোয় টিস্যুতে চলে যায়, ফুসফুসে এসে প্লুরাল ক্যাভিটিতে জমা হয়, পেটে জমা হয়, পায়ে জমা হয়। রক্তের ভলিউম কমে যাচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, কিন্তু ভিজিবল দেখার মতো কোনো পানির লস নাই, প্রেশার কমে যাচ্ছে। এবং অধিকাংশ ডেঙ্গু রোগীর মৃত্যু হয় এই কমপ্লিকেশন, ডেঙ্গু শক সিনড্রোমের কারণে। প্রেশার কমে গেছে, সে এদিকে দেখা যাচ্ছে ফুসফুসে পানি আছে, পেটে পানি আছে, আমরা ওইভাবে পানি দিতে পারছি না। আর কিছু কিছু রোগী ব্লিডিং হইতে পারে, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ব্লিডিং হলে আমরা ব্লাড দেব, যদি ব্লিডিং না থাকে ব্লাড দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের প্লেটলেট কমে গেছে, ব্লাড দেওয়ার দরকার নেই। স্পেসিফিক ব্লিডিং কমাটা আমরা বুঝতে পারি, ডেঙ্গুতে কিন্তু হেমাটোক্রিট বাড়ে, এখানে হেমাটোক্রিট কমে যাবে, তখন আমরা ব্লাড দেব। আদারওয়াইজ আমাদের চিকিৎসা হচ্ছে যতদিন পর্যন্ত জটিলতা না থাকে আমরা মুখে খাবার স্যালাইন দিব, ডাব দিব, স্বাভাবিক খাবারের সাথে বাড়তি হিসাবে তারাই মানে এক্সট্রা পানি জাতীয় খাবার, হাইড্রেশনটা যেন প্রপার থাকে। আবার অতিরিক্ত হাইড্রেশন করে আমি ভলিউম ওভারলোড করে দিলে আবার হার্ট ফেলিয়ারের সম্ভাবনা থাকে। তো এই জায়গাগুলোকে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। হাসপাতালে ভর্তি রোগী আমাদের প্রোটোকল আছে, আমরা সেইভাবে ফ্লুইড দেই, আইভি ফ্লুইড দেই, তাতে জটিলতার সম্ভাবনা খুব কম থাকে। মেইন জিনিসটা হচ্ছে ট্রিটমেন্টের বিষয়গুলো আমাদের আসলে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী বা একটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্টগুলো যাতে নেন, ওভার ইউজ যাতে না করেন কোনো কিছু। যারা রোগী হাসপাতালে ভর্তি আছে জটিলতা, তাদের জন্য বিশেষজ্ঞ লাগবে। আর 99% রোগী কিন্তু আমাদের সাধারণ ডাক্তাররাই আউটডোরে চিকিৎসা করতে পারবে। শুধু কথা হচ্ছে যে আমাদের এই কথাগুলোকে মানতে হবে, অপ্রয়োজনীয় ওষুধগুলো খেতে হবে না। আর প্লেটলেট কমে যাচ্ছে, আমাদের এখানে প্লেটলেট কমে যাচ্ছে, প্যানিক তৈরি হয়। ওদিন আমার এক রোগী বলছে, স্যার প্লেটলেট বাড়াবার কোনো ওষুধ দেওয়া যায় না। প্লেটলেট বাড়াবার জন্য ওষুধ আছে, কিন্তু ডেঙ্গুর জন্য এগুলো কিন্তু রিকমেন্ডেড না। প্লেটলেট বাড়াবার জন্য বিভিন্ন ওষুধ আছে,
তো ওই যে কি পেঁপে পাতার রস বিভিন্ন রকমের আছে, তো এইগুলোকে অ্যাভয়েড করতে পারলেই ভালো। কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্টেরয়েড ব্যবহার করছে ডেঙ্গুর সময়, তো এই জিনিসগুলো বিশেষজ্ঞের ওভার পরামর্শ এনথুজিয়াস্টিক ছাড়া হয়ে এগুলো করার কোনো এগুলো প্রয়োজন নেই। না করাটাই ভালো। আমাদের যে রিকমেন্ডেশন আছে, ন্যাশনাল গাইডলাইন আছে, ইন্টারন্যাশনালি হুর গাইডলাইন আছে, কোথাও কিন্তু এই মেডিসিনগুলোকে ব্যবহার করার কথা বলা হয় নাই। এখন হ্যাঁ, রিসার্চ পারপাসে আমরা ইনস্টিটিউশনাল যদি কিছু ইউজ করে দেখতে পারি, সেটা রিসার্চের জন্য একটা আলাদা জিনিস, কিন্তু But generalized র্যান্ডম হয়। নিয়েতে এটা মানে ব্যবহার করার কোনো স্কোপ নাই। জি স্যার, জ্বরের বিষয়ে আপনার কাছে এটা আমার লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে আমরা জ্বর বলতে সবসময় ধরে নিই যে অ্যাকিউট যে ফিভারগুলো হচ্ছে, বাট কিছু কিছু জ্বর থাকে যেগুলো অনেক দীর্ঘমেয়াদী বা ক্রনিক ফিভার কিছু রোগ আছে, সেটার বিষয়ে কিছু জানাতে চান কিনা আমাদের? ক্রনিক ফিভারের কথা বলতে গেলে প্রথমেই চলে আসে আমাদের টিবির কথা। তো টিবি হলেই কাশি হবে এই জিনিসটা কিন্তু ঠিক না। তো টিবি হলে আপনার দীর্ঘদিন জ্বর থাকতে থাকে। তো টিবির কিছু ক্লাসিক্যাল আছে যে ইভিনিং রাইজ, বিকালের দিকে জ্বর আসে, এবং জ্বর কিন্তু অনেক জ্বর আসে না, জ্বর আসে রাতের বেলা, ঘাম হয়, ক্ষুধামন্দা হয়, ওজন কমতে থাকে। তাহলে আর টিবির আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টিবি শুধু কিন্তু বুকে হয় না, আমরা এটাকে পালমোনারি টিউবারকুলোসিস বলি। টিবি শরীরের যে কোনো জায়গায় হতে পারে, অ্যাবডোমিনাল টিবি হতে পারে, গ্ল্যান্ডের টিবি হতে পারে, স্কিনের টিবি হতে পারে, বোনসের টিবি হতে পারে। সো টিবি একটা বিরাট রোগ। এবং অনেক ক্ষেত্রে কিন্তু স্যার কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু জ্বর একটা উপসর্গ হতে পারে যাদের দীর্ঘমেয়াদী জ্বর হচ্ছে। হ্যাঁ, তারপরে ক্যান্সারের ভিতরে বিশেষ করে ব্লাড ক্যান্সারের লিম্ফোমা, জি, এটা কিন্তু দেখা যায় অল্প অল্প জ্বর নিয়ে প্রেজেন্ট করে। কালা জ্বর, এটা আমাদের উত্তরবঙ্গে বেশি হয়, দীর্ঘমেয়াদী জ্বর নিয়ে আসে। এছাড়া কিছু আমরা বলি অটোইমিউন ডিজিজ আছে, যেমন এসএলই, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সার্কোইডোসিস, এরাও কিন্তু দেখা যাচ্ছে জ্বর থাকে। তবে এদের আমাদের অ্যাকিউট জ্বরের সাথে এদের এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী জ্বর আস্তে আস্তে থাকে, এবং একবারে অনেক জ্বর আসে না, জি, অল্প অল্প জ্বর থাকে, ক্ষুধামন্দ হয়, ওয়েট কমতে থাকে। তাহলে এই জ্বরগুলো আসলে, যেমন আমার এই রিসেন্টলি আমি একটা পেশেন্ট পেয়েছি, সে বিদেশ থেকে আসছে, আমি দেশটার নাম বলতে চাই না, বলে স্যার আমার 8 মাস যাবৎ জ্বর, আমার ওজন কমে গেছে, আমাকে কোনো ওষুধ দেয় না, কোনো অ্যান্টিবায়োটিক দেয় না। 8 মাসের জ্বর, তাকে কোনো অ্যান্টিবায়োটিক দেয় নাই। সে খুব বিরক্ত হয়ে আসছে, তাহলে তোমার কোনো রোগ ধরা পড়ে নাই, তোমাকে কিভাবে ওষুধ দেবে? তো দীর্ঘমেয়াদী জ্বরের আপনার বিভিন্ন কারণ থাকে। তার মানে যারা এরকম ফিভারিশ ফিলিং বা হালকা হালকা জ্বরে ভুগছেন, অনেকেই ইগনোর করে থাকেন, সেটা করার আসলে উচিত না। একটা ডাক্তারের কাছে গিয়ে কি কারণে এই সমস্যাটা হচ্ছে সেটা বের করে নেওয়াটা খুবই খুব এটা ইম্পর্টেন্ট। যেমন একটা গুরুত্বপূর্ণ যে আমাদের জ্বরটা কেন হচ্ছে বুঝতে হবে। আরেকটা আমাদের দেশে কমন প্র্যাকটিস হচ্ছে জ্বর। জ্বর মানে কি, টেম্পারেচার বাড়ছে না, টেম্পারেচার বাড়েনি, ভিতরে ভিতরে জ্বর। তা আমাদের দেশে তো শিক্ষার বিভিন্ন কবিরাজদের আছে, বিভিন্ন ধরনের আছে, উপরে জন্ডিস, উপরে নেই, ভিতরে ভিতরে জন্ডিস। তো তারা চিকিৎসা দেওয়ার জন্য কিছু রোগ তৈরি করে দেয়। জ্বর মানে কি, শীত লাগে, ওই শীত লাগা মানে জ্বর না, ভিতরে যে গা জ্বালা পড়া করে তার মানে জ্বর না। জ্বর মানে আপনার শরীরের তাপমাত্রা বাড়ে, আপনি একটা থার্মোমিটার ব্যবহার করেন, যে শরীরের তাপটা মাপেন, যদি আপনার 99 কিংবা তার উপরে, এটাকে জ্বর বলেন। কিন্তু আপনার শীত লাগে, আপনার শরীর জ্বালা পোড়া করে, আপনার ঘুম হয় না, এটার মানে জ্বর না। জি, এবং যারা এই প্রবলেমগুলোতে ভুগছেন, সহজ কথা হচ্ছে একজন মেডিসিন ডক্টরের কাছে গেলে উনি সেই বিষয়টা বুঝে নিয়ে চিকিৎসার বিষয়ে তাকে গাইড করতে পারবেন, এবং যেটা দরকার সেভাবেই আসলে প্রসিড করতে সেটা পারবেন। এটাই করতে হবে। কিন্তু অধিকাংশ করে জ্বর আসছে, কিন্তু জ্বর আসলে আসলো কিনা, দোকানে যায়, ওরা কিছু অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, চলে এবং আসে সেক্ষেত্রে যেটা হয় ডিজিজটা প্রলং হতে থাকে এবং আরো সিরিয়াস কিছু কমপ্লিকেশনসের দিকে যেতে পারে। কমপ্লিকেশনগুলো চলে জি, আসে। থ্যাংক ইউ স্যার। ভাই, আপনার কাছ থেকে একটু এখন যে বিষয়টা জানতে চাই সেটা হচ্ছে আমাদের কমন একটা ডিজিজ, সেটা ফ্যাটি লিভার যেটা আমরা বলছি। আমরা যখনই একটা আল্ট্রাসাউন্ড করছি, স্পেশালি এখন যেহেতু যে কোনো রোগী একটা কমন আল্ট্রাসাউন্ড করা হয় পেটের, সেখানে প্রায় সময় দেখতে পাচ্ছি ছেলে মেয়ে সবারই যে কোনো বয়সে ফ্যাটি লিভার একটা চেঞ্জ দেখা যাচ্ছে। সো এই বিষয়টা নিয়ে আসলে একটু জানতে চাচ্ছি, যেহেতু খুব কমন একটা প্রবলেম এখন। ধন্যবাদ আফরিন। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা এখন আলোচনা করব, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। আল্ট্রাসাউন্ডের রিপোর্টে ফ্যাটি চেঞ্জ, ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3, এবং এটা একটা আতঙ্কেরও কারণ রোগীরা বেশ আতঙ্কিত হয়ে যাচ্ছে। তো প্রথম কথা হচ্ছে আতঙ্কের কোনো সুযোগ নেই। আমরা প্রথমে দেখব যে আপনার আসলে লিভারের অবস্থাটা কেমন। ফ্যাটি লিভার যদি আপনার আল্ট্রাসাউন্ডের রিপোর্ট এসেই থাকে, তাহলে আমরা এটা নিয়ে আসলে দেখব যে আপনার লিভারটা সুস্থ আছে কিনা। বিভিন্ন কারণে ফ্যাটি লিভার হতে পারে। আপনার যদি ডায়াবেটিস থাকে লম্বা সময়, তাহলে কিন্তু ফ্যাটি লিভার হয় কমন। একবার ডায়াবেটিস রোগীদের সবচেয়ে কমন যে কমপ্লিকেশনটা আসবে তার মধ্যে একটা হচ্ছে ফ্যাটি লিভার। সো কাজেই এইটা আমাদের জানতে হবে যে আপনার আসলে ডায়াবেটিস আছে কিনা। আবার একবারে ইয়াং একটা পেশেন্ট, সে এরকম স্থূলও না, বডি ওয়েট মোটামুটি ভালো, তারপরে তার ফ্যাটি লিভার আসতে পারে। কিছু মেটাবলিক ডিজিজ থাকতে পারে,
তার রক্তে চর্বির তারতম্য থাকতে পারে। বিশেষ করে ট্রাইগ্লিসারাইড যদি রক্তে বেশি থাকে তাদের কিন্তু ফ্যাটি লিভার হওয়ার প্রবণতা বাড়ে। তাছাড়া খাদ্যাভ্যাস একটা ব্যাপার, কেউ যদি অতিরিক্ত মাত্রায় কার্বোহাইড্রেট খায়, যেমন ভাত, আলু, চিনি, এগুলো কিন্তু কমন খাদ্য যেগুলো আমরা খাই। আলু কিন্তু অনেকে প্রচুর পরিমাণ খায়, আলু কিন্তু একবারে কোর কার্বোহাইড্রেট। সো আপনি যখন বেশি আলু খাবেন তখন কিন্তু আসলে কার্বোহাইড্রেটই খাচ্ছেন। চিনি জাতীয় খাবার, ভাত, আমাদের তো অনেকেরই প্র্যাকটিস আছে আমরা 3 বেলাই ভাত খাই। সো কাজে এই খাদ্যাভ্যাস কিছু কিছু অসুস্থতা মানে ডায়াবেটিস বা কিছু কিছু মেটাবলিক জটিলতা যাদের ট্রাইগ্লিসারাইড বেশি থাকে, এগুলো হচ্ছে মোটামুটি কমন ব্যাপার যে সমস্ত কারণে আপনার ফ্যাটি লিভার হবে। তো ফ্যাটি লিভার রিপোর্ট যদি এসেই থাকে, প্রথমে দেখতে হবে যে আসলে একটা ভালো আলট্রাসাউন্ড মেশিনে এই রিপোর্টটা করা হয়েছে কিনা। কারণ আলট্রাসাউন্ড মেশিন এবং যিনি করছেন তাদেরও কিছু প্র্যাকটিসের ভ্যারিয়েশন থাকতে পারে। সো আমাদের প্রথমেই নিশ্চিত হতে হবে যে আসলে মেশিনটা বা একটা ভালো সেন্টার থেকে আপনি এই রিপোর্টটা করেছেন কিনা। কারণ দেখা যাচ্ছে অনেক সময় সঠিকভাবে রিপোর্টটা হচ্ছে কিনা, অনেক সময় দেখা যাচ্ছে আলট্রাসাউন্ড মেশিনের কোয়ালিটির জন্য ছবি ঠিক মতো আসে না, তখন হয়তো একটু ফ্যাটি লিভারের রিপোর্ট করে দেওয়া হয়। তো এই বিষয়ে একটু সতর্ক হতে হবে। তার পরবর্তী পর্যায়ে বিশেষজ্ঞ চিকিৎসকের মতামত নিতে হবে। আসলে আতঙ্কিত হওয়া যাবে না। ফ্যাটি লিভার পরবর্তী পর্যায়ে সিরোসিস হয় বা আরও কমপ্লিকেশন হতে পারে, কিন্তু আসলে আপনার ফ্যাটি লিভার আছে কিনা এটা আগে জেনে নিই আমরা। তো জেনে নেওয়ার জন্য প্রথমে কিছু লিভার ফাংশন টেস্ট আছে, সেগুলো রক্তের পরীক্ষা, সেগুলো দিয়ে আমরা নিশ্চিত হতে পারি যে আপনার লিভারের বায়োকেমিক্যালি এবং মেটাবলিক্যালি আপনার লিভার কাজ করছে কিনা। যদি লিভারের ফাংশনগুলো ভালো থাকে, যেমন SGPT বা ALT বা আরও কিছু পরীক্ষা আছে, সেগুলো যদি ভালো থাকে তাহলে আপনার লিভার ফাংশন ইজ গুড, আপনার লিভার ফাংশন ভালো হচ্ছে। পরবর্তী পর্যায়ে আমাদের আরেকটু অ্যাকিউরেট চিকিৎসা করা যেতে পারে, সেটা হচ্ছে যে ফাইব্রোস্ক্যান একটা মানে মোটামুটি বেশ কমন, এখন সারা দেশেই মোটামুটি অ্যাভেলেবল হয়ে যাচ্ছে। ফাইব্রোস্ক্যান করলে কিন্তু মোটামুটি নিশ্চিত হওয়া যায় লিভারের অবস্থাটা কিরকম আছে, মানে কতখানি ফাইব্রোস্ক্যান আমাদেরকে মোটামুটি অনেক কিছু তথ্য দেয়। এর মধ্যে একটা হচ্ছে লিভারে কতখানি ফ্যাট জমা আছে সেই পরিমাণটা, এবং আপনার লিভারটা কতখানি শক্ত হয়ে গেছে সেটাও কিন্তু বলে দিতে পারে। কাজে আপনি ফাইব্রোস্ক্যানের সুবিধা আছে, যেমন আপনি ফ্যাটের পরিমাণটা জানতে পারবেন বা আপনার লিভারকে আস্তে আস্তে শক্ত হচ্ছে বা সিরোসিস যাচ্ছে কিনা সেটাও করতে পারবেন। তবে যেহেতু ফাইব্রোস্ক্যান সব জায়গায় অ্যাভেলেবল না, তার বিকল্প কিছু পরীক্ষা কিন্তু আছে, যেমন প্লেটলেটের সাথে AST রেশিও বা লিভার ফাংশনের কিছু টেস্ট কিন্তু আছে, যেগুলো করে আমরা আসলে সিদ্ধান্ত নিতে পারি আপনি ফাইব্রোস্ক্যান করবেন কি করবেন না। সো কাজেই এটা আসলে মানে এই জন্যই আপনাকে মানে আতঙ্কিত না হয়ে যিনি এই বিষয়ে বিশেষজ্ঞ বা বিশেষজ্ঞ চিকিৎসক আছেন তাদের পরামর্শ নিয়ে আমরা আসলে দেখতে পারি যে আপনার বা আমাদের লিভারটা আসলে কেমন আছে। লিভার নিয়ে মানে অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কোনো সুযোগ নেই, মানে দরকারও নেই। স্যার আপনার কাছে এই বিষয়ে একটু জানতে চাই, সেটা হচ্ছে যেহেতু এটার সাথে ফ্যাটের একটা রিলেশন আছে, আসলে ফ্যাটি লিভারের সাথে স্থূলতা বা ওবেসিটির কোনো রিলেশন আছে কিনা, এবং অনেকে এখন ওয়েট কমানোর জন্য কিছু ওষুধ খাচ্ছেন যেগুলো অ্যান্টি ওবেসিটি, এগুলোর আসলে লিভারে কোনো ইফেক্ট থাকতে পারে কিনা, একটু ছোট করে আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। ফ্যাটি লিভার কথাটা হচ্ছে যে আমরা আসলে কি মিন করি। আমরা যারা মিন করি ফ্যাটি লিভার বলতে একটা স্পেসিফিক টার্ম নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। তাহলে ফ্যাটি লিভারের অনেকগুলো কারণ আছে, এর ভিতরে অ্যালকোহল একটা কারণ, সম্ভবত পৃথিবীতে সবচেয়ে বড় কারণটা হচ্ছে অ্যালকোহল। তাহলে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, প্রেগনেন্সিতে ফ্যাটি লিভার হতে পারে, কিছু ড্রাগসের জন্য হতে পারে। আমরা এখানে কনসার্ন মেইনলি নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, মানে অ্যালকোহলের মতোই লিভার চেঞ্জ হচ্ছে। আমাদের দেশে কিন্তু খুব প্রচলিত কথা আছে মদ খেতে খেতে লিভার পচে গেছে, তো এটা সবাই জানে যে মদ খেলে লিভার খাবে, মানে সেই কারণটা বাদ দিয়ে বাকি কারণ। হ্যাঁ, এখন নন অ্যালকোহলিক মানে অ্যালকোহল না খাওয়ার কারণে যে লিভারের ডিজিজটা হচ্ছে। এখন এটা কাদের হয়, এটাকে আজকাল কিন্তু নতুন একটা নাম দেওয়া হয়েছে মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার, যে মেটাবলিক সিনড্রোম যাদের আছে তাদের ফ্যাটি লিভার হচ্ছে। আচ্ছা, তো মেটাবলিক সিনড্রোম বলতে আমরা বুঝি একটা হচ্ছে ওবেসিটি, টাইপ 2 ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিসলিপিডিমিয়া, একটু মেডিকেল টার্ম হয়ে গেল, মানে স্থূলতা, ডায়াবেটিস, রক্তে চর্বির পরিমাণ বেশি থাকা, মানে উচ্চ রক্তচাপ এবং চর্বি বেশি থাকা, এটাকে আমরা বলি মেটাবলিক সিনড্রোম। তাহলে যাদের মেটাবলিক সিনড্রোম আছে তাদের যদি আমার স্ক্যানে আলট্রাসাউন্ডে বললো যে তার ফ্যাটি লিভার আছে, আমরা তার জন্য অন্য টেস্টে যেতে পারি, কিন্তু তার কিছুই নাই। একটা মানে টেস্টে জাস্ট একটা গেলো, আমার পেটে ব্যথা ছিল, করতে দিলাম, আসলো একটা ফ্যাটি লিভার। ওইখানে আমার এই এক্সেসিভ টেস্টে যাওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাহলে যদি তার মেটাবলিক সিনড্রোম থাকে
তার আমার চান্স আছে প্রথমে ফ্যাটি লিভার হয়, তারপর এটা থেকে ফ্যাটি হেপাটাইটিস হয়, তারপরে ফাইব্রোসিস হয়ে সিরোসিস হতে পারে, ক্যান্সারও হতে পারে। মানে যদি আনট্রিটেড থেকে যায়, আনট্রিটেড যদি থেকে যায়, তাহলে আমাকে স্পেসিফাই করতে হবে যে আমি কোন রোগীটাকে ফাইব্রোস্ক্যানে যাব, কোন রোগীটাকে আমরা লিভার ফাংশন টেস্ট করতে যাব। সবার জন্য তো এটা না। কাকে আমি বলবো যে ভাই এনাম সাহেবের কাছে যান, আপনি একটু লিভারের ডাক্তার দেখায় আসেন, আপনার লিভার খারাপ হচ্ছে। তো সবাইকে তো আমি করব না এটা। তাহলে আমাকে ওই পেশেন্টটা সিলেক্ট করতে হবে যাদের মেটাবলিক সিনড্রোম আছে, যার নন অ্যালকোহলিক আর মেটাবলিক অ্যাসোসিয়েটেড ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে, তাকে আমরা যাই। স্যার প্রিভেনশনের জন্য কি বলতে চান? এবং আমার একটা কোয়েশ্চেন ছিল, অ্যান্টি ওবেসিটি ড্রাগ যারা খাচ্ছেন তাদের আসলে এটাতে কোনো এফেক্ট হতে পারে কিনা? আচ্ছা, অ্যান্টি ওবেসিটি ড্রাগের ভিতরে তো এখন ইউজ হচ্ছে সবচাইতে বেশি হচ্ছে GLP-1 অ্যানালগগুলো, টাইপ 1 টাইপ 2। এখন এটাই হটকেক হিসেবে চলছে, টিজাটাপাইড চলতেছে, তারপর সিমাগ্লুটাইড চলতেছে। এদের লিভারের উপরে কোনো স্পেসিফিক ইফেক্ট নাই। এরা কিন্তু ওই যে আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোল, এগুলো কিন্তু বেসিক্যালি ডায়াবেটিসের ঔষধ, ব্লাড সুগার কমায় এরা। ওই মানে ফ্যাটি লিভারের ট্রিটমেন্টের সাথে এটা আসলে কোনো ডাইরেক্ট রিলেভেন্সি নেই, এটার সাথে কোনো রিলেটেড ইয়ে নেই। যেটা রিসেন্টলি দেখা যাচ্ছে যে বেশ কিছু ওষুধ পাইপলাইনে আছে। এখন একমাত্র দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভারের জন্য ওবিটিকোলিক অ্যাসিড কিছুটা কাজ করে, ওরা ফাইব্রোসিসও কমায়, ফ্যাটি লিভারও কমায়। কিন্তু বাকি আমাদের প্রচুর ওষুধের ব্যবহার হচ্ছে, দেখা যায় আরসিডিঅক্সিকোলিক অ্যাসিডও প্রচুর ব্যবহার হয়। তো ইয়ে নেই। কিন্তু একটা জিনিস হচ্ছে, যেহেতু এখানে ফ্যাটি মানে লিভারের ফ্যাট ডিপোজিশন হয়, স্ট্যাটিন গ্রুপটা আমরা ইউজ করতে পারি, স্পেশালি যদি তাদের লিপিড বেশি থাকে। স্ট্যাটিনের কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্ট্যাটিন ইউজ করার পরে লিভার ফাংশন টেস্টটা রাইজ করে, এবং সেটা তখন ডক্টর দেখে ওভাবে আসলে তখন এটা যদি নরমাল চেয়ে 2 গুণ বেশি বাড়ে তাহলে আমরা অফ করে দেব, আদারওয়াইজ আমরা কিন্তু ওয়েট করতে পারি। স্যার আমরা আসলে একদমই অনুষ্ঠানের শেষে আপনাকে থামিয়ে দিতে হচ্ছে, কারণ আমাদের টাইম শেষ হয়ে গেছে। আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে স্টুডিওতে থেকে আমাদের দর্শকদের এরকম মূল্যবান পরামর্শগুলো দেওয়ার জন্য। এবং দর্শক আপনারাও চেষ্টা করবেন আমাদের বিশেষজ্ঞ অতিথির যে কথাগুলো বলেছেন সেগুলো খেয়াল রাখার জন্য এবং ভালো থাকার জন্য। খুব সিম্পল কিছু জিনিস কিন্তু আমাদের জন্য খুবই কার্যকরী। আশা করছি সবাই আপনারা ভালো থাকবেন। দেখা হবে ইনশাআল্লাহ আবারও আগামী সপ্তাহে।